চিনির বিরুদ্ধে সংগ্রামের কারণ হচ্ছে সবকিছুর ভিতরে চিনি। ফ্রাইড চিকেন, ওটার মধ্যে চিনি, নুডলসের চিনি শুনেছি। পুরান ঢাকার বাবুর্চি বিয়ের রান্না করতো, তার নাকি রান্না খুব অসাধারণ ছিল। সে বলতো যে আমি একটু চিনি দেই, ওই চিনিতেই ফ্লেভার আসে। সিআইডির উচিত এটা ইনভেস্টিগেশন করা, তারপরে তাকে বেত্রদণ্ড দিন। যদি চিলি সস চান সেটা যেন ঝাল হয়, এটা যদি না হয় আপনারা প্রতিবাদ করবেন। দর্শক শ্রোতাদের টিভি স্পেশালে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহরিয়ার খান। আজকে আপনাদের সাথে আমি একটু ডিবেট করব কেন আমি চিনির বিরুদ্ধে সংগ্রাম করছি। আমাকে দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার মতো একটা নাদুস নদুস লোক নিশ্চয়ই চিনি দ্বারা ভিক্টিমাইজড। হ্যাঁ, চিনি দ্বারা হয়তো ভিক্টিমাইজড। আমি স্লাইটলি ডায়াবেটিক, বাট ইট ইজ নট বিকজ অফ দ্যাট। আমার চিনির বিরুদ্ধে সংগ্রামের পিছনের কারণ হচ্ছে বাংলাদেশে এখন সব কিছুর ভিতরে চিনি। সব কিছু যা আছে খাবার, সব কিছুর মধ্যে পারলে আপনার চায়ের মধ্যে তো চিনি খাই, আপনার পারলে ঝালের মধ্যে চিনি দিয়ে খায়, মরিচের মধ্যে চিনি দিয়ে খায়। বাট আমরা যখন ছোট ছিলাম, ছোট মানে কি, মানে আমার মনে হয় যারা 80s এবং আর্লি 90s পর্যন্ত যারা বাইরে খেতে যেত তাদের কাছে কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াটা ছিল একটা দুর্দান্ত একটা এন্টারটেনমেন্ট। চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে আমরা তখন সেই চাইনিজ রেস্টুরেন্টগুলো চালাতো চাইনিজ ফ্যামিলি, তারা মাইগ্রেন্ট ছিল, তারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব শহরেই মোটামুটি ছিল এবং তারা বাংলাদেশেও চাইনিজ ফুড তারা ইন্ট্রোডিউস করে এবং তাদের এই খাবারগুলো আমাদের কাছে অসাধারণ লাগতো। নুডলস কীরকম, স্যুপ কীরকম, তাদের বিফ প্রিপারেশন, এবং এটা হলো একটা দেশি ভার্সন অফ চাইনিজ। এই চাইনিজ খাবার কিন্তু আপনি চায়নায় গেলে পাবেন না, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাবেন। তারা চাইনিজ লোকেরা বাংলাদেশে যখন আসে বা ইন্ডিয়াতে যখন আসে, তারা এইখানকার যে টেস্ট বাড, এই টেস্ট বাড অনুযায়ী তারা কাস্টমাইজ করে। কিন্তু ওই যে দেশি চাইনিজ, সেই দেশি চাইনিজ কিন্তু এখন নেই, কোথাও পাবেন না। আপনি যে কিছু এলিট চাইনিজ রেস্টুরেন্ট আছে যেখানে অথেন্টিক চাইনিজ বিক্রি করে, সেটা ভিন্ন। আমাদের দেশে যে দেশি চাইনিজ বানাতো, এখন সেই ধরনের রেস্টুরেন্টগুলোর যে খাবার, এগুলা কোথাও যদি সার্ভ করা হয়, আমাকে যদি দেওয়া হয়, আমি কিন্তু এক্সকিউজ মি বলে দৌড় দিয়ে ভেগে যাই। কারণ ওদের যে ফ্রাইড চিকেন, ওটার মধ্যে চিনি দেয়, ওরা নুডলসে চিনি দেয়, ওরা ফ্রাইড রাইসে চিনি দেয়, ওরা যা আছে যত আপনার ভেজিটেবল এটার মধ্যে চিনি, সবই খেলে কেমন জানি চিনি চিনি লাগে এবং এক পর্যায়ে বমি আসে। সো এটা কিন্তু আমাদের ছোটোকালে ছিল না। সো ওই গোল্ডেন ডেজ গন বিকজ এই চিনির ঘটনাটা কিভাবে আসলো, আমাদের ছোটোকালে ছিল না, তাহলে এইখানে সব জায়গায় চিনি আসলো কিভাবে? এটা আমরা অ্যাজ উই গ্রু আপ শুনেছি তখন যে 80s কোনো একটা পুরান ঢাকার বাবুর্চি বিয়ের রান্না করতো, তার নাকি রান্না খুব অসাধারণ ছিল। তার এই যে সিক্রেট, তার রান্নাটা এত অসাধারণ কেন? কারণ অন্য সব বিরিয়ানির থেকে তার বিরিয়ানিটা একটু ভিন্ন। সে তখন হেসে একবার কাউকে জানাইছিল, এটা শুনেছি, এটা আসলে সত্যি নাও হতে পারে, বাট সে বলতো যে আমি একটু চিনি দেই, ওই চিনিতেই ফ্লেভার আসে। এখন সেই রাঁধুনি হয়তো ভেবেছে দারুণ কিছু একটা বের করেছে। সেই সময় তার ইনস্টাগ্রাম ছিল না, বাট তারপরেও নিশ্চয়ই শিশুরা, আমরাও তখন শিশু ছিলাম, চিনি দিয়ে যে কোনো জিনিস খেতাম। সো চিনি পেয়ে হয়তো লাইক শেয়ার দিয়েছে তখন সোশ্যালি, মানে ইনস্টাগ্রাম নেই, এবং সেটা দেখে অন্যান্য যে রাঁধুনিরা তারা এখন ব্যাপকভাবে, এখন আপনি বলেন কোন আইটেম আছে যেটার মধ্যে আপনি চিনি পাবেন না? আপনি বিরিয়ানি খাবেন, চিনি দেওয়ার কারণ হলো বিরিয়ানিতে আমরা বেশিরভাগ দিয়ে হলো রোস্টে আর হলো কাচ্চি বিরিয়ানিতে, সেটা হলো দেওয়ার কারণ হলো আপনার অনেক ধরনের যেরকম গুঁড়ো মরিচ দেওয়া হয়, সাদা গোলমরিচ দেওয়া হয়, অনেক ধরনের ময় মশলা ঝাল থাকে, এটাকে কন্ট্রোলে রাখে আর বিরিয়ানিতে হালকা স্বাদ আসে। আপনার বিফ ভুনা চিনি, চিকেন কারি চিনি, ওর মধ্যে আপনি যদি নেন, শাক সবজি নেন, এমনকি যদি ধরেন আপনার নিরামিষ নেন, ওর ভিতরে চিনি পাবেন। আপনার চিনির থেকে কোনো রেহাই নেই। ওদের সবার ধারণা চিনি দিলে দুর্দান্ত টেস্ট হয়, কিন্তু আসলে তো জঘন্য। সেই যে মানে বর্তমানে যে খাবারের দুরবস্থা, এটার জন্য দায়ী যে রাঁধুনি, যে শেফ, আমি মনে করি যে সিআইডির উচিত এটা ইনভেস্টিগেশন করে আমাদের মিডিয়ার কাছে আনুন, তারপরে তাকে বেত্রদণ্ড দিন এবং তাকে সেই মোগল স্টাইলে তাকে এক্সিকিউট করুন। কারণ সে বাংলাদেশে ফুড জেনোসাইডকে ইন্ট্রোডিউস করেছে। অবশ্য সে একা না, হতে পারে, এমনও হতে পারে এই রাঁধুনি যে এটা ইন্ট্রোডিউস করেছে, এটা পপুলারাইজ করেছে, এমন হতে পারে যারা ডায়াবেটিসের ড্রাগ বিক্রি করে তাদের ইমপ্ল্যান্ট, তারা হয়তো তাকে
টাকা দিয়েছে, ভাই এটা পপুলার করো, বাংলাদেশে একটু ডায়াবেটিসের ওষুধ বিক্রি করি। আপনারা বলছেন যে এটা একটা কনস্পিরেসি থিওরি, বাট এটা তো থিওরি না হয়ে সত্যিও হতে পারে, আমি তো জানি না, আমরা তো কেউ ইনভেস্টিগেট করিনি। তা আমি মনে করি এটা করা উচিত। এখন আরও একটা, যেমন ব্যাপক চিনির ব্যবহার, আপনি বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের রুটি কিনেন, কিছু কনফেকশনারি বাদে ব্র্যান্ডের রুটি কিনে আপনি খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এটা টোস্ট করবেন, কখনো ক্রিস্পি হবে না, ওটা কেমন জানি দলা দলা হয়, এবং কখনোই মুখের মধ্যে মনে হয় যে এটা কেমন জানি ভেজা ভেজা, কিন্তু আসলে কিন্তু ভেজা না, কিন্তু টেস্টটা হলো এরকম। তো আমি জানি যে এরকম কয়েকটা ব্র্যান্ডের বাজারে রুটি আছে, এগুলো খুবই অখাদ্য, বাট বিভিন্ন অকেশনে খেতে হয়েছে। তাই একটা খুব বিখ্যাত, বা বিখ্যাত বলবো না আমি, আমার কাছে তো কুখ্যাত, সে ব্যাপকভাবে বাংলাদেশে বিক্রি হয় এমন একটা কোম্পানির যে কর্ণধার, ওই র্যাঙ্কের একজনের সাথে আমি বসে তাকে বলেছিলাম যে আপনারা যে রুটিটা বানান, আপনি কি নিজে আপনার নাস্তার টেবিলে রুটিটা খান? তো উনি তো খুব অবাক হয়ে গেছে, আমি কেন এই কোশ্চেন করছি। তো আমি বললাম যে আপনার বলেন আপনি কি খান কিনা। তখন উনি বলছেন যে আসলে তো রুটিটা আপনার সেগমেন্টের না, এটা আসলে অন্য ক্লাসের মানুষদের জন্য, মানে অন্য ক্লাস মানে কিন্তু গরিব লোকদের জন্য। আমি তখন বললাম যে ভাই আসলে এটা গরিব লোকের জন্য না, এটা আসলে যারা আগে ক্রিমিনাল, যেখানে আপনার সিআইডিতে নিয়ে গেলে আগে সিদ্ধ ডিম দিত, ট্রিটমেন্ট করতো, সেখানে আপনার এই রুটিটা দেয়, এটা খেলে ওর তাড়াতাড়ি কনফেস করে দেয়, 2-3 বার খাওয়ার পরে ও বাঁচার আর ইচ্ছা থাকে না, তখন যা বলতে চান ঠিক আছে কনফেস করে দেয়। তো উনি তো একটু হাসলেন, একটু বিব্রত। তা আমি বললাম যে ভাই গরিব মানুষদের আপনারা খাওয়ান, তো গরিব মানুষদের জন্য তো আপনারা হেলদি খাবার খাওয়াবেন, এই চিনি দেওয়া খাবার কেন? এইখানে একটা লিঙ্ক করি, সেই লিঙ্কটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটি পড়ি, আমাদের এক বন্ধু শাফিক, সে হলে থাকতো, তাকে শুধু দেখতাম যে সে খুঁজে বের করতো যে কোন রুটিটার মধ্যে, কোন বান রুটিতে সকালবেলা যখন ক্লাসে আসার আগে ওই বা 10টার দিকে যখন একটা ব্রেকের মধ্যে সে একটা নাস্তা করতো, তো সে দেখা যেত যে সে খুঁজে বের করে যে কোন বান রুটির মধ্যে একটু চিনি বেশি, তারপরে সেটা খেত। এখন ঘটনা হচ্ছে যে আমরা যখন ওয়েন ইউ গ্রু আপ, আমরা রুটি খেতাম মানে রুটির টেস্ট হতে হবে, ওটাতে চিনি টেস্ট থাকলে 1-2 বার ভাল লাগে, বাট এটা সবসময় ভাল লাগবে না। তো তখন আমরা করতাম কি, যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তা বাটার বন খেতাম, আর যদি ওটাও বাটার বনও না পোষায় তাহলে ক্রিম রোল খেতাম, এগুলো তো ছিলই। কিন্তু না, ও কম দামে ওই বানটা কিনবে, ওটার মধ্যে যদি সুগার না থাকে তাহলে চাওয়ালাকে বলে ভাই একটু কনডেন্স মিল্ক দিয়ে দেবো, তো কনডেন্স মিল্ক দিয়ে সে খেত। তো তার এই যে মডেল, এই যে কম পয়সায় নাস্তা করা, এটা হঠাৎ করে দেখলাম যে তার এই মডেলটা অন্যরা দেখে কপি করা শুরু করে, তারপরে ওয়াইল্ড ফায়ারের মতো পুরো বাংলাদেশে ছড়ায় যায়। এবং রুটি মেকাররা দেখলো ও বাহ, এটা চমৎকার ব্যবসা, একবারে কিছু হলো জাঙ্ক চিনি দিয়ে এই কোনো মতো ইস্ট দিয়ে একটা রুটি বানায় দিলে যে কেউ খায়। তো ওইভাবে করে ইভলভ করতে করতে এখন কোম্পানিগুলোর মনেই করে, এখন তো মনে হয় রুটির মধ্যে গ্রেনও থাকে না, ওর মধ্যে শুধু চিনি দিয়ে আর ইস্ট দিয়ে বানায় দেয়, এরকম যা তা কোয়ালিটি। যাই হোক, আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো আসলে এন্টি সুগার লবির ঘুষ খেয়ে এই ধরনের চিনির বিরুদ্ধে আমি জেহাদ করছি। ভাই আসলে বিষয়টা তা না, আমি আসলে বর্ন এগেইন, মানে আবার পুনর্জন্ম হয়েছি এন্টি সুগার পার্সন। মানে আমার আগের যে জীবনের আগের অধ্যায়ে আমি অনেক বেশি চিনি খেতাম। কীরকম উদাহরণ দিই, আমাদের 70s সময় বাংলাদেশে, আমার ধারণা পৃথিবীর মোরলেস সব দেশে বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস হতো, কখনো লবণের ঘাটতি, কখনো চিনির ঘাটতি, কখনো চালের ঘাটতির কোনো অভাব ছিল না, ওয়েভ। সো ওই সময় তো পৃথিবী আরেকটু গরিব ছিল, আমরা বাংলাদেশ আরও গরিব ছিলাম, আর সাপ্লাই চেইন এখনকার মতো এত এফিসিয়েন্ট না, এখনকার যে বিরাট ব্যবসায়িক নেটওয়ার্ক তখন তো এইসব ছিল না। সো এরকম একটা সময় আমার মনে হয় মিড 70s দিকে প্রচণ্ড চিনির ক্রাইসিস হলো। তো আমরা তখন বেলি রোড থাকি, আমার বাবা সরকারি আমলা ছিলেন, চিনি কেনা বাজার থেকে খুব কঠিন একটা বিষয় ছিল। তো আমার নানা উনি একটা ব্যবসায়ী ছিলেন, তো উনি হি কুড অ্যাফোর্ড, তো উনি সামহাও আমার মার জন্য ওনার দয়া হয়ে উনি 1 বস্তা চিনি কিনে পাঠিয়ে দিয়েছে। আমরা তখন স্কুলে জানি না 1 বস্তা চিনি পাঠিয়েছে। তো সেটা মা আবার, আমরা 2 ভাই, আমরা 4 ভাই ছিলাম, তার মধ্যে 2 ভাই ছোট ছিলাম, এবং আমাদের এই কুখ্যাত ছিলাম আমরা চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাওয়ার জন্য। তো মা গোপনে ট্রাঙ্কের ভিতরে 1 বস্তা চিনি, মানে পুরো বস্তা থেকে চিনিটা বের করে ট্রাঙ্কে রেখেছে। সো সেই সময় কিন্তু আপনি এটা বুঝেন, সেই সময় কিন্তু মানুষের বাসায় ফ্রিজ থাকতো না, সেই সময় স্টোর রুমের সিস্টেম ছিল ভিন্ন,
হ্যাঁ, তো ট্রাঙ্ক খুব অবাক হওয়ার কিছু না। আমাদের বাসায় মিট সেফ ছিল, যেটা পায়ের নিচে আপনার বাটি দিয়ে পানি দিয়ে রাখতো যাতে পিঁপড়া না উঠতে পারে। তখনকার ফ্রিজের বদলে কিন্তু এটাই ব্যবহার হতো। আর ট্রাঙ্কের মধ্যে চিনি রাখা একদমই অস্বাভাবিক না। আলু, পটল এসবও হয়তো রাখতে পারতো, আমি জানি না মা কী কী করতো। আর যাই হোক, মা এটা আমাদের জানায় নেই, বিকজ আমরা চিনি খাদক ছিলাম। সো ওইটা তার বিছানার নিচে লুক্কায়িত করে রেখেছে। আমরা কোনো একদিন খেলতে খেলতে, আমরা চোর পুলিশ কিছু একটা খেলছি, হঠাৎ করে খাটের নিচে ট্রাঙ্কটা এত ভারী কেন, টান দিয়ে খুলে দেখি ওমা ভরা চিনি। এত চিনি নিয়ে কী করবো? দুই ভাই মিলে খাপ 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 খেতে খেতে অসুস্থ হয়ে যাওয়ার মতো খেলাম। তারপরে সেদিনের মতো রাখছি। পরের দিন আমরা দুই ভাই আলাপ করতে করতে আসছি যে কী করে এই চিনিটাকে আর ইউটিলাইজ করা যায়। আমার মা তো জানে না, আমরা যে আবিষ্কার করেছি জানে না। তো আমরা তখন বিটিভিতে দেখেছিলাম যে কীভাবে পুডিং বানায়। পুডিং আমাদের খুব প্রিয়, একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলে খেতাম। তো সে আমরা ভাবলাম যে ঠিক আছে, এবার পুডিংয়ের এক্সপেরিমেন্ট করে, এতগুলো চিনি তো আছে। বাসায় গিয়ে দুপুরবেলা মা ঘুমাচ্ছে, আমরা চিনি চুরি করে এনে পুডিং বানাই। তারপরে ডিম ভাজি করি, ডিম ভাজির মধ্যে চিনি দেই, যে ডিম পুরে কালো হয়ে যায়। কিন্তু চিনিতে চিনি, আমরা মাস খানেক বা মাস দেড়েকের মধ্যে পুরো এক ট্রাঙ্ক চিনি শেষ। মা টের পেতে পেতে আরও 1-1.5 মাস। মার প্রয়োজন হয় নাই এর ভিতরে, প্রয়োজন হবে কোত্থেকে? যারা চিনি খাদক তাদের তো খাওয়া হচ্ছেই। তারপরে তো আর কি, পরে ট্রাঙ্ক একদিন বের করে দেখে খালি। তারপরে মার বুঝতে দেরি হয়নি, স্যান্ডেল আর ঝাড়ু নিয়ে আমাদের পিছনে দূর। আমরা এইটুক মার খেলে উই ডোন্ট মাইন্ড, আমরা তো জানি ধরা খেলে তো মার খাবো। বাট ওই ছিলাম আমি। তারপরে আমি আর আমার ভাই একটা গ্লুকোজ কিনে, গ্লুকোজ ডির একটা এরকম সবুজ রঙের প্যাকেট নিয়ে একবারে খেয়ে শেষ। আমরা কনডেন্স মিল্ক যখন প্রথম আসলো, আই থিঙ্ক লেট 70s, কনডেন্স মিল্ক ফুটা করে খেতাম। তো তখন তো বুঝি নাই, মজা লাগতো, ভাবতাম যে এটা হয়তো আসল মিল্ক। পরে তো খুব ডিসগাস্টেড হলাম যখন জানলাম এই আসলে কোনো দুধ টুধ কিছু নাই, এটা হলো ভেজিটেবল কনসেন্ট্রেট। তো যাই হোক, এনিওয়ে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এক সময় টেস্ট বাড আমাদের চেঞ্জ হয়। কারণ সব খাবার যদি মিষ্টি হয় তাহলে তো খাবারের কোনো মজা নেই। পৃথিবীতে আসলে কত রকম টেস্ট আছে, সেই টেস্টটাকে রক্ষাক্ত করতে হবে। সব খাবারের তো চিনি দিলে হবে না। জাপানিরা আপনার মোস্ট অফ দ্য ফুড তারা যেটা খায় সে তার মধ্যে কিন্তু অরিজিনাল টেস্ট রাখে। যেমন চিকেনটার সাথে কোনো কিছু মিশায় না। সো এটা আপনি বলতে পারেন যে এটা ব্ল্যান্ডভাবেই করে। আপনার জানেন ওরা সুশি খায়, আপনার এটা মাছটা খায়, অরিজিনাল টেস্ট। সো সেখানে আমরা অনেক কিছু মিশাই, কিন্তু অনেক কিছু মিশানোর পরেও তো একটা বেসিক জায়গা তো ঠিক রাখতে হবে। সেই বেসিক জায়গা যে ঠিক রাখতে হবে, সেখানে কিন্তু আমরা ইনডিসক্রিমিনেটলি চিনি মিশাই। আমরা যা পাই চিনি দিয়ে বানিয়ে ভাবি যে দারুণ কিছু একটা তৈরি হয়ে গেল। এবং আমার হয়তো সুগারি ফুডের একটা হাইট একটা ছিল, যেই সময় আমার নানার নিজের একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল। ছোটোকালে আমরা নারায়ণগঞ্জে গেলে আইসক্রিম তো খেতামই, তাতে কোক পেপসি যা আছে, যত আছে, এগুলো প্রচুর খেতাম। তো খেয়েছি, প্রচুর সুগারি ফুড খেয়েছি, কিন্তু পৃথিবীর সব খাদ্যের মধ্যে সুগার থাকা উচিত নয়। এবং আমি মনে করি যে এখন যে ট্যাক্স ডিপার্টমেন্ট যে নতুন মুভটা নিচ্ছে, যে সুগারি ফুডের উপরে ট্যাক্স দেওয়া, ইটস এ ভেরি ওয়েলকাম মুভ। বাট দিস ইজ নট অল। আমি আপনাদের দর্শকদের আহ্বান করছি, এই যে খাদ্যের যে জেনোসাইড ঘটাচ্ছে সুগারওয়ালা, আপনারা যদি খেতে যান, যেই খাবারের মধ্যে চিনির টেস্ট থাকার কথা না, মিষ্টি হবার কথা না, যেই আপনি যদি চিলি সস চান সেটা যেন ঝাল হয়, এটা যদি না হয় আপনারা প্রতিবাদ করবেন। দে শুড নো যে দিস ইজ অ্যান অফেন্স, এবং তাদের আসলে বেত্রদণ্ড দেওয়া উচিত যদি তারা ইনডিসক্রিমিনেট করতে থাকে। তাদের একটা ডেডলাইন দেওয়া উচিত। কারণ আপনার মনে রাখবেন, কোনো পলিটিক্যাল পার্টি এইখানে আপনার সহায়তা করবে না, কোনো সোশ্যাল মুভমেন্ট হবে না, কোনো হেলথ গ্রুপও আপনার পাশে দাঁড়াবে না এই মুভমেন্টে। এটা আপনার আমার পার্সোনাল জিঘাংসা, আপনারা আমাদের ক্রুসেড, যে ওরা খাদ্যে ইনডিসক্রিমিনেট যেন চিনি না মেশায়। সো দর্শকদের যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।